ঘরে ঢোকাতেই ছোট ভাই রমেনের গায়ে একটা ঝড়ো হাওয়ার সাথে পচা গন্ধ তার শরীরে এসে ধাক্কা দেয়। সেই সময় বড় ভাই বিভাস রমেনকে বলে ওঠে, রমেন, বাঁচায় নে, বাঁচায় নে আমার পোলারে। ওর ওর শরীরটা দেখ কেমন কেমন হয়ে আইতাছে, কেমন কেমন নীল চাপা আইতাছে ওর শরীরে। রমেন, রমেন বাঁচায় নে, আমার ঘরটারে বাঁচায় নে রমেন, আমার আমার ঘরটারে বাঁচায় নে। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ পডকাস্টে। সকলকে জানাই ধন্যবাদ এবং অত্যন্ত প্রচুর প্রচুর ভালোবাসা, বিকজ অফ আপনারা সকলে আমাদের ব্ল্যাক ইনভেনশন মুভিজে আসা প্রত্যেকটি পডকাস্ট, প্রত্যেকটি ভিডিওসগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য সত্যি সকলকে আন্তরিক ভালোবাসা এবং প্রচুর ধন্যবাদ। এবং আমরা আজকের গল্পের দিকে এগিয়ে চলেছি এবং আজকের গল্পের নাম অভিশপ্ত পুকুর। গল্পটি শুরু হয় পুকুর ধারে বসে দুই ভাই মাছ ধরছে। বড় ভাইয়ের নাম বিভাস এবং ছোট ভাইয়ের নাম রমেন। তাদের জীবিকা মাছ ধরা এবং তারা 2 গ্রাম পেরিয়ে 3 নম্বর গ্রামে গিয়ে তারা মাছ বিক্রি করে, কারণ সেই গ্রামে কোনো পুকুর বা খাল নেই যেখান থেকে গ্রামের লোকেরা মাছ ধরবে। সুতরাং এই তাদের জীবিকা, এই করেই তাদের ঘর সংসার চলে। বড় ভাই বিভাসের মনে খুব আনন্দ এবং সে প্রত্যেক দিনই এক নতুন আনন্দের সাথে সে দিনটাকে পালন করে, কারণ তার স্ত্রী গর্ভবতী, নতুন নতুন তার বিয়ে হয়েছে এবং তার প্রথম সন্তান আসছে তার ঘরে, তার সংসারে। সুতরাং সেই জন্য খুবই আনন্দ এবং খুবই উৎসাহী। প্রত্যেক দিনই রমেন এবং বিভাস দুজনেই পুকুর পাল্টিয়ে পাল্টিয়ে মাছ তুলত, কিন্তু সব পুকুরে যেত তারা, কিন্তু তারা যেই পুকুরটি পার করে আসতো কখনো সেই পুকুরে তারা মাছ ধরতে যেত না, কারণ সকলে বলে এবং গ্রামের লোকেদের বক্তব্য নাকি যে কি ওই পুকুর অভিশপ্ত। কিন্তু রমেন এবং বিভাস দুজনেই জানতো না এর পেছনে মূল কারণটি কি। এইভাবেই তাদের জীবিকা চলতে থাকে এবং বাড়িতে আরেকদিকে এক নতুন অধ্যায় শুরু। গর্ভবতী হওয়ার দরুন তার স্ত্রী বাড়িতে সাধারণ দিনের তুলনায় আরও বেশি বেশি করে পুজো দেওয়া হচ্ছে। তার স্ত্রীকে চুল ছাড়া অবস্থায় উঠোনে যাওয়া নিষেধ করে দিয়েছে। তাদের বাড়িতে প্রত্যেক দিন প্রচুর প্রচুর পুজো, অনেক অনেক পুজো। একদিনকে রমেন অর্থাৎ ছোট ভাই এবং বড় ভাই বিভাস দুজনেই কাজ করে গ্রাম পেরিয়ে 2 দিন পর বাড়িতে ফিরে আসে। ফিরে আসায় তাদের মা পুজো করা গঙ্গার জল এবং আগুনের আঁচ 2 ভাইয়ের মাথায় দিতে যাওয়াতেই 2 ভাই আপত্তি জানায়, কারণ বড় ভাই বিভাস এবং ছোট ভাই রমেন দুইজনেই নাস্তিক ছিল। সে তার মাকে বলে, মা, তোমরা কতবার কইছি না, এইসব দেবতা অপদেবতা কিছু হয় না, দিনকাল পাল্টাইতেছে, লোকজনও পাল্টাইতেছে, এসব অন্ধবিশ্বাস এবারে ছাড়ো, পারলে এইসব পূজা ইচ্ছা চাইরা নিজের মনোভিতরে পাল্টাও। এই শোনার পর তাদের ঘরে উপস্থিত থাকা বৃদ্ধ দিদা রমেন এবং বিভাসকে বলে ওঠে, এখন বুঝতে পারতাছ না তো? বুঝবা, অতি শীঘ্রই বুঝবা, যখন অপদেবতার তোমারও ওপর নজর পড়ব, যখন দেখবা যে কি সব শেষ হয়ে আইতাছে, তখন বুঝবা, নিশ্চয়ই বুঝবা। এই সব কথাকে বিভাস পাত্তা না দিয়ে সে তার ঘরের দিকে চলে যায় এবং বিভাস এবং রমেন দুজনেই এক ঘরে বসে। বিভাস চিন্তা করে যে কি আর মাত্র 1টা মাস, তারপরেই আমার ঘরে, আমার সংসারে আমার সন্তান আসবে। এবং পরের দিন সকাল হয়, তারা আবার নিজেদের কাজে, নিজেদের জীবিকা সেখানে চলে যায় মাছ ধরতে। কিন্তু সেখানে যাওয়ার পথে আজও তাদের মধ্যে একই প্রশ্ন, আচ্ছা ভাই,
আমরা এই পুকুরটায় কোনোদিনও যাই না কেন? ছোট ভাই রমেন বলে ওঠেন, এই পুকুরে যাওয়া নিষিদ্ধ আছে। সব গ্রামের সকলে কয় যে কি এই গ্রামে নাকি এই পুকুরটা নাকি অভিশপ্ত হবে। জানি না কি কি হয়েছে এখানে, কোনো কোনো জিনিস আমার জানা নাই। বড় ভাই বিভাসও বলে ওঠেন, হ্যাঁ এই সকলের অন্ধবিশ্বাস, কি অপদেবতা কি কে জানে, চ আমরা যাই চ। এই বলে তারা এগিয়ে পড়ে তাদের নিজেদের কাজে। তারা এগিয়ে পড়ে, তারা যে নতুন ঝিলটি দেখেছে সেই ঝিল থেকে তারা মাছ তুলবে। এইভাবেই তাদের জীবিকা চলতে থাকে এবং এই করতে করতে কবে যে একটা মাস কেটে যায় কেউ জানে না। ষোলোটি স্টেশন পার করে ছোট ভাই এবং বড় ভাই দুজনেই যেত মাছ বিক্রি করতে শহরে। বাড়িতে 3-4 দিন পর আসায় দেখে যে কি গ্রামে আনন্দের হই হট্টগোল লেগে পড়েছে। যেই পাড়াতে তারা দুই ভাই থাকতো সেই পাড়ার লোকেদের মধ্যে এক আনন্দের আলাদাই ছাপ। ঘরে ঢোকাতেই দেখে যে কি তার সংসার আলো করে তার ইচ্ছাস্বরূপ পুত্র সন্তান জন্ম নিয়েছে। রমেন এবং বিভাসের মনে এক আলাদাই আনন্দ, এক আলাদাই অনুভূতি। তারা বাড়িতে ফেরে রাতে এবং বিভাস সেই সময় ঠিক করে যে কি সে এই মুহূর্তেই সে পুকুর ভাড়ে যাবে এবং সেখান থেকে তারা মাছ ধরে নিয়ে আসবে। পরের দিনই গ্রামের এবং পাড়ার লোকদেরকে তারা খাওয়াবে। এখানে রমেন আপত্তি জানায় যে কি ভাই এত রাত হয়েছে, অনেক দূর থেকে আইছি, এখন যাইতে হইব না, ভোর ভোর গিয়া আমরা লই আইব, কোনো অসুবিধা নাই তো। কিন্তু বিভাসের সেই সময় মনের মধ্যে ফুর্তি থাকার দরুন সে ঠিক করে যে কি সে সেই রাতেই মাছ ধরতে যাবে এবং মাছ ধরে নিয়ে আসবে। পরের দিন লোক খাওয়াতে হবে না। সেই রাতেই রমেন এবং বিভাস দুজনেই চলে যায় মাছ ধরতে এবং চারিদিকে অনেকগুলো ঝিলেই তারা ছিপ নিয়ে হানা দেয়, কিন্তু মাছ সেরকম ওঠে না। অনেকক্ষণ পর বাধ্যতামূলক তাদেরকে সেই অভিশপ্ত পুকুরের দিকেই পা দিতে হয়। পুকুরটি চারিদিক দিয়ে পাঁচিল দিয়ে দালান দেওয়া এবং সেই পুকুরকে ঝিল বলাও চলে। সে পুকুরটি অনেক বড়, চারিদিকে দালান। রমেন এবং বিভাস দুজনেই সেই দালান অর্থাৎ পাঁচিল টপকে তারা সেই পুকুরের ভেতরের দিকে প্রবেশ করে। রমেন বিভাসকে বলে, ভাই এখানে আসার পর থেকে দেখ কেমন লাগতেছে না যে কি রে, কেমন মিষ্টি হাওয়া। এই পুকুর পাড়ের বাইরের থেকে তুলনায় ভেতরে কিন্তু একটু বেশি সুন্দর এবং ঠান্ডা একটা হাওয়া রয়েছে, তাই না? বিভাস অর্থাৎ বড় ভাইও সেখানে বলে, হ্যাঁ এইখানের বেশ হাওয়াটা সুন্দর, বেশ ভালো লাগবে, চ আমরা গিয়ে মাছ ধরি। তারা এক জায়গায় ছিপ রাখে এবং তারা মাছ ধরতে বসে। তারা সাথে করে নিয়ে যায় 4টে ছিপ। তারা দুই ভাই 2টি ছিপ নিয়ে মাছ ধরতে বসে। কিছুক্ষণ পর সেই দিকে মাছ না পাওয়ায় তারা পুকুরের অপর প্রান্তের দিকে মাছ ধরতে যায়। সেদিকে গিয়ে তারা মাছ ধরে এবং সাথে বালতি নিয়ে যাওয়ার দরুন সেখানে মাছগুলোকে তারা রাখেও। রাখার পর তারা সেখানে বসে থাকে, বসে তারা ধূম্রপানও করে, তারা বিড়ি টানে এবং কিছুক্ষণ পর তারা বলে যে হয়েছে অনেক, বাড়ি যাই, অনেক কটাই মাছ হয়েছে, কালকে চলে যাইব, হইয়া গিয়া থাকবো দেখবি। রমেন বলে, যা তাহলে একটুখানি গিয়া ছিপগুলা লইয়া, অনেকটা দূরেই রয়েছে। পুকুর বড় থাকার দরুন তাদেরকে অনেকটাই দূরে যেতে হবে ছিপ দুটো আনতে। সেই জন্য বড় ভাই বিভাস সেই ছিপ দুটি নিয়ে আসার জন্য যায়। অনেকক্ষণই কেটে যায়, কিন্তু বিভাস আর ফিরে আসেন। বড় ভাই বিভাসের অপেক্ষায় ছোট ভাই রমেন অনেকক্ষণ ধরে বসে থাকে। এরপরে নিজে নিজে আওড়াতে থাকে
উফ, কারে জেসি রাজার পাট, কতক্ষণ আগে পাঠাইছি, এখনো আহার কোনো নাম নাই। কত রাত হয়েছে, বাড়ি যাইতে লাগবো ভোর ভোর, আবার উঠতে লাগবো, আবার লোকরে আবার খাওয়াইতে লাগবো। ও জায়গা দেখে আসি আবার কি হয়েছে, ওরে আবার ভূত প্রেম ধরে নিচ্ছে নাকি খেয়েছে। এই বলতে বলতে বিড়ি টানতে টানতে নিজের মতন নিজে আওড়াতে আওড়াতে হাসতেও থাকে, কারণ তারা তামাকও টেনেছিল, সেই জন্যই তাদের ওপরে এই এফেক্টটা পড়ে। এরপরে ছোট ভাই রমেন এগোতে থাকে, এগোতে এগোতে পুকুরের শেষ প্রান্ত পর্যন্ত চলে যায়, কিন্তু সেখানে বিভাসকে কোথাও দেখতে পায় না। দূরে একটি বড় বট গাছ, বট আর অশ্বত্থ দুই গাছ একসাথে জোড়ায়, দেখে যে কি সেখানে বিভাস অর্থাৎ বড় ভাই একেবারে শীতল হয়ে দাঁড়িয়ে রয়েছে, যেন সে কিছু দেখে ফেলেছে, যেন সে দেখার পর নিজেই যেন দালানের মতন শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। রমেন দূর থেকে ডাকে, এই কতক্ষণ লাগাবি, কি দেখছোস, সাদা পেশা, আয় চল্লায় চল্লায়, সব বাড়ি যাইতে অনেক রাত হয়েছে, ঢং কম কর, চল্লায়। কিন্তু বড় ভাই বিভাস, তার কোনো সারা শব্দ নেই, এমনকি তার শরীরে একটু নড়নচড়নও নেই। দু তিনবার ছোট ভাই রমেন ডাকাতেও যখন ফেরে না বিভাস, তখন রমেন ঠিক করে যে কি সে গিয়ে এবার ডাকবে, এবং সে এগোতে থাকে বিভাসের দিকে। এগোতে এগোতে যখন যায়, একটা ঝড়ো মিষ্টি হাওয়া রমেনের শরীরে এসে ধাক্কা দেয় এবং তার কাঁধটা পেছনের দিকেও হালকা চলে যায়। সে যখন আগিয়ে যায়, তখন তার শরীরের মধ্যে ঠান্ডা শীতল, যেন শীতকালে যেমন ঠান্ডা লাগে ওই রকম ঠান্ডা অনুভূতি হয়। বিভাসের কাছে যখন যায়, তখন সে লক্ষ্য করে বিভাস একদমই বরফ হয়ে গেছে। বিভাসের শরীরে নিঃশ্বাস প্রশ্বাস চলছে না ঠিক করে। সেই মুহূর্তে রমেন, এই বিভাস, এই বলাতেই বিভাস অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়, এবং তারপরে সেই পুকুর পাড়ের জল ছেটানোর পর বিভাসের জ্ঞান আসায় তারা ঘরে যায়, এবং সেদিন রাত্রি হয়, পরের দিন সকাল হয়, কিন্তু বিভাস আর ঘুম থেকে ঠিক করে উঠতে পারে না। তার এক হাত তুলতেও অসহ্য ব্যথা শরীরে, তার শরীর জুড়ে যেন মনে হয় কেউ কামড়ে ধরে রেখেছে, কেউ জাপটে ধরে রেখেছে, এমন ব্যথা। শরীর গরম হয়ে উঠেছে এবং শরীরে খুবই তীব্র জ্বর তার শরীরকে আঁকড়ে টেনে ধরে রেখেছে। যেদিন বাড়িতে আনন্দের এক সুন্দর অনুভূতি চলার কথা, সেদিনকে বড় ভাই বিভাসের শরীরের এমন অবস্থা। বাড়িতে সেদিনকে কোনো উৎসবই হয়নি। বাড়ির লোক, পরিবারের লোক এবং গ্রামের লোক সকলে জানতে পারে যে কি তারা সেই অভিশপ্ত পুকুরে মাছ ধরতে গেছিল। এক দিদি ছোট ভাই রমেনকে বলে, তোর বড় ভাইরে একটু ঝাড়ফুঁক করা, দেখ ওইখানে যাওয়াটা ঠিক নেই, ওখানে তাও তোরা গেছিস, তোরা জানোস যে কি ওইখানে অভিশপ্ত পুকুর, ওই অভিশপ্ত পুকুরে গেলে কেউ ঠিকঠাক করে ফিরে আসে না, তোরা তবু ফিরে আসছিস এই অনেক, তুই তোর ভাইরে একটুখানি ঝাড়ফুঁক কর। বড় ভাই বিভাস একেবারে বিছানায় পুরো নেতিয়ে গেছে, তার শরীর চাদরের সাথে লেগে গেছে। ছোট ভাই রমেন সেই দিদিকে বলে ওঠে, শোনেন দিদি, শরীর থাকলে খারাপ হইবে, এই লইয়া আবার এরকম অন্ধবিশ্বাস ঢোকানোর এর মধ্যে কোনো দরকার নাই। ভাই আমার অনেক শক্ত সবল মানুষ, পুরো গোটা সংসারটারে হালায়, অত দরকার নেই আপনার, আপনার দরকার নেই, আপনার জ্ঞান শোনার কোনো দরকার নেই আমার। হ্যাঁ, দেবতা অপদেবতারা লইয়া বইয়া এসে একদম কতগুলো পরীক্ষা দিয়েছেন এগুলো দিয়ে। দিদি খারাপ মনে করে এবং সে সেখান দিয়ে চলে যায়। বিভাস ঘুমিয়ে পড়ে।
সন্ধ্যাবেলায় রমেন ঘরে আসে এবং সে বিভাসের পাশে এসে বসে। কিছুক্ষণ পরে জলের গ্লাসটি নেওয়ার দরুন গ্লাসটি হাত থেকে পড়ে যায় এবং বড় ভাই বিভাস হন্তদন্ত হয়ে একদম উঠে বসে, হাঁপাতে হাঁপাতে উঠে বসে। ছোট ভাই রমেন এই দেখে খুব ভয় পেয়ে যায়, বিভাসকে জিজ্ঞাসা করে, কিরে ভাই, ঠিক আছোস তো তুই? কিন্তু সেই মুহূর্তে বড় ভাই বিভাস হাঁপাতে হাঁপাতে বলে, আমি আমি এক আমি এক স্বপ্ন দেখছি ভাই, কেমন জানো, খুবই ভয়ঙ্কর এক লম্বা চড়া এক লোক আমারে কইতেছে আমার আমার বাচ্চাটারে নাকি ও লাগবো, আমার বাচ্চার নাকি ওর রক্ত খাইব। স্বপ্ন কেন আইব? কি দেখছি আমি সব? ও কোনো অসুবিধা হইব না তো রমেন? রমেন বলে ওঠে, দুঃস্বপ্ন দুঃস্বপ্ন দেখছিস তুই, এইসব লইয়া অত চিন্তা করিস না, স্বপ্ন এরম হয়। তখন বড় ভাই বিভাস বলে ওঠে, আমি জানোস, আমি আমি যে লোকটারা দেখছি না, লোকটার চোখ নাই, মুখ নাই, একেবারে রক্ত রক্ত, জিভটা কাইটটা বাইরে পড়ে রয়েছে, এমন ভাবে সে আইছিল, বুকের মাঝখানে পুরো গর্ত পাইকা গেছে, একেবারে ঘা পেঁচড়া হয়ে রয়েছে বুকের মাঝখানটা পুরো, যেন মনে হয় কেউ যেন কত নৃশংস ভাবে একেবারে সে বুকের মাঝখান কোপাইছে কিছু দিয়া, এত ভয়ঙ্কর মুখ। ও আমার বাচ্চাটারে চাইতেছে। রমেন, কোনো কোনো অসুবিধা হইব না তো রমেন? তুই তুই আসস তো? যাস না কিন্তু, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমার শরীরটা চলতেছে না। রমেন বলে ওঠে, কোনো অসুবিধা নেই ভাই, ঘুমায় পড়, তুই শো, তুই নিজের শরীরে একটু বিশ্রাম দে, আমি আসি তোর পাশেই, আমি আসি, কোনো অসুবিধা নেই। কিছুদিন পর শহরে লইয়া গিয়ে তোরে ভালো ডাক্তার দেখাবে, তোরে ভালো চিকিৎসা করাবো, তুই এখন শো, কিছুদিন পর যদি ঠিক হয়ে যায় তাহলে হয়ে গেল। আমাদের এখানে বৈদ্য রয়েছে তো, ওরা দেখবো তোরে, কইয়া আইসি আমি, ওর লগে কথা কইয়া আইসি, তুই শো। এইসব বলে রমেন তার বড় ভাই বিভাসকে শুইয়ে দেয়। 2 দিন 3 দিন ধরে বিভাস একই স্বপ্ন দেখতে থাকে। ঘুম থেকে উঠেই আচমকা বিভাস হাঁপাতে থাকে, যেন মনে হয় কত ভয়ঙ্কর কিছু দেখে ফেলছে। আসলেই সেটা ছিল খুবই ভয়ঙ্কর। ভয়ঙ্কর ভয়ঙ্কর নয় কেনই বা? চোখ নেই, মুখ নেই, জিভ কেটে বাইরে লটকাচ্ছে, জিভ দিয়ে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, বুকের মাঝখানে ঘা পেঁচড়া অবস্থায় যেন কোপানোর এক নৃশংসতা ভাব, বুকের মাঝখান দিয়ে রক্ত গড়াচ্ছে। বিভাস খুব ভয় পেয়ে গেছিল, কিন্তু নাস্তিক হওয়ার দরুন সে এইসব বিষয়গুলোকে তেমন পাত্তাও দিচ্ছিল না বললেই চলে। কিছুদিন পর সেদিন বিভাসের শরীরটা বেশ সুন্দর লাগছিল এবং তার ফুরফুরেও লাগছিল। সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত তার খুব সুন্দর দিন কাটে এবং সন্ধ্যাবেলার পর রাতের দিকে যখন সে রাতের খাবার সকলের সাথে, পরিবারের সকল লোকের সাথে সে খেয়ে উঠে যখন সে তার বাথরুমের দিকে যায়, বাথরুমের দিকে যাওয়ার পর তার মাথাটা আচমকাই কেমন ঘুরতে থাকে। সে অনুভব করে যে কি তার সাথে যেন মনে হয় সেই বাথরুমে সে ছাড়া অন্য কেউ একজনও উপস্থিত রয়েছে। পেছন ফিরতেই তার হৃদস্পন্দন অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। সে নিঃশ্বাস প্রশ্বাস খুবই শীঘ্রই যেন নিচ্ছিল এবং ফেলছিল। পেছন ফিরে তাকিয়ে দেখে না, সবই সাধারণই রয়েছে। কিছুক্ষণ পর বাথরুমের দরজাটি খোলে এবং বাইরে যখন বেরিয়ে আসে, সেটা হয়তো বিভাস না দেখলেই ভালো হতো, কারণ সে দেখে সে যাকে স্বপ্নে দেখছিল সেই চোখ
নেই মুখ, নেই জিভ, বাইরে বেরিয়ে রয়েছে কাটা অবস্থায় বুকের মাঝখানে, যেখানে কেউ মনে হয় তাকে নৃশংসভাবে একেবারে কুপিয়েছে। সেই ঘা প্যাচড়া অবস্থায় যেন সেই লোকটি বাইরে বসে আছে, এবং তার সাথে রয়েছে অনেক কটা বাচ্চা, কিন্তু সেই বাচ্চাগুলোর মধ্যে একজনেরও মাথা নেই। গলার থেকে সেই বাচ্চাগুলো প্রত্যেকেই কাটা। বাচ্চাগুলোর গায়ের রং পুরো সবুজ হয়ে এসছে একেবারে, এবং শরীর জুড়ে খালি রক্ত আর রক্ত। এই দেখার পর বড় ভাই বিভাস একেবারে শরীর ছেড়ে দেয় তার, এবং সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই দিন রাত্রিবেলা থেকেই বড় ভাই বিভাসের স্ত্রী লক্ষ্য করছিল যে কি তার পুত্র সন্তানের আস্তে আস্তে ঘাড় বেঁকে যাচ্ছে, এবং শরীরে একটা নীলাচ আবরণ পড়ছে। মনে হচ্ছে যেন তার বাচ্চা মৃত। পরের দিন রমেন মাছ ধরার পর বাড়িতে ফিরে আসায়, কাজকর্ম সব কিছু বন্ধ, বাড়িতে ফিরে আসায় সেও লক্ষ্য করে যে কি একটা ঝড়ো হাওয়া, যে ঝড়ো হাওয়াটা সে অনুভব করেছিল সেই অভিশপ্ত পুকুরের বট অশ্বত্থ জোড়া গাছের সামনে, সেই ঝড়ো হাওয়া বাড়িতে চলছে। শুধুমাত্র সেই বাড়িতে, বাড়ির বাইরে কোথাও সেই হাওয়া চলছে না। রমেনেরও হালকা হালকা আঁচ আসে যে কি হ্যাঁ, বাড়িতে হয়তো কিছু একটা ভুল ভ্রান্তি কিছু ঘটছে। পরে যখন তার বড় ভাই বিভাসের কাছে যায়, বিভাস ভয়ে একদম কুকড়ে মুকড়ে শুয়ে রয়েছে বিছানার চাদরের ওপরে, লেপ জড়িয়ে। কিছুক্ষণ পর যখন ছোট ভাই রমেন গিয়ে বড় ভাই বিভাসকে ডেকে ওঠে, তখনও বিভাস যেন আচমকা চমকে ওঠে, এবং বিভাস উঠে বসে রমেনকে বলে, রমেন, বাঁচায় নে আমার পোলারে। ওর শরীরটা দেখ কেমন কেমন হয়ে হাইতাছে, কেমন কেমন নীল চাপা আইতাছে ওর শরীরে। রমেন বাঁচায় নে, আমার ঘরটারে বাঁচায় নে রমেন, আমার ঘরটারে বাঁচায় নে। সেই সময় রমেন বড় ভাই বিভাসের কথা শুনে বাড়ির থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যায়, এবং তার মাথার মধ্যে ঘোরে যে কি এই গ্রামে আগে থাকতে, শুরু থাকতে এক লোক বাস করত, যে সব কিছু প্রায় জানতো, কারণ গ্রামের লোক আসার শুরুর থেকেই সে ছিল, এবং তার বয়স এখন 86 বছর। সে 2 গ্রাম 3 গ্রাম পেরিয়েই তার বাড়ি। সে যখন ওখানে যায় তখন তার সাথে সব অলৌকিক এবং গুপ্ত কথাগুলোকেও সে নিয়ে যায় ওই গ্রামে। রমেন আর দেরি করে না, সে রওনা দেয় সেই গ্রামের দিকে, এবং সে গিয়ে পৌঁছানোর পর সে জানতে পারে যে কি 86 বছর এবং অতিরিক্ত বৃদ্ধ হওয়ার দরুন সেই দাদুটি এখন বিছানায় পুরো শুয়ে, একদম বিছানার চাদরের ওপরে তার আবরণ পড়ে গেছে। এবং সে যখন তার সেন্স আসে, সে যখন জ্ঞান আসে, তখনই সে কথা বলে। তার আগে প্রায় সব সময় সে ঘুমিয়েই থাকে বলা যায়, এবং যখন ঘুম থেকে ওঠে তখন সে কথা বলে। অনেকক্ষণ ধরে রমেন সেই বাড়ির বাইরে অপেক্ষা করে, কারণ সেই দাদুর থেকে, সে বৃদ্ধ দাদুর থেকে জানতেই লাগবে যে কি আদৌ সত্যি অভিশপ্ত পুকুর থেকে কি কোনো অপদেবতার ছাপ পড়েছে সেই বাড়ির ওপরে। ঘন্টা পেরায় এবং সেই দাদুর জ্ঞান আসে, এবং সেই দাদুর সাথে বসে রমেন কথা বলা শুরু করে। দাদু তাকে বলে, ওই গায়ে এক জমিদার থাকতো। এই জমিদার অনেক অনেক অত্যাচারী ছিল। এই গায়ে যখন শুরু হয় তখন তখন ওই গায়ে যে বাচ্চাগুলো থাকতো লইয়া যাইতো, গায়ে লইয়া গিয়া ওর বাড়িতে লইয়া গিয়া ওরে ওই বাড়ির সবাই দিয়া সব কটা বাচ্চাগুলোরে দিয়া ও কাজ করাইতো। যখন কাজ ঠিক করে করতে পারতো না, কি হারে মার মারতো জানোস না বাসা, কি হারে না মার মারতো, পেয়ারা গাছের ডাল দিয়া কি হারে না মার মারতো। বহুবার এমনও হয়েছে ঘরের
বড় বড় যে আসবাবপত্র সেসব ফাইলা দেওয়ার দরুন বাচ্চাগুলারে কিভাবে না মাইরা ফেলছি, একেবারে গলা উড়াইয়া দিত জানোস বাসা। খুব অত্যাচারী ছিল। বহুদিন ধরে যখন ওই বাচ্চাগুলারে পাইতো না, যখন ওই বাড়ির লোক যখন পাইতো না, তখন কেউ জমিদাররে জিগাইতো যে কি আমার বাচ্চা কই, কিন্তু জমিদার কোনো জবাব দিত না। জমিদার উল্টা আবার ঝগড়া করতো কোমরে কোমর বাইন্দা। বহুদিন ধরে এরকম অত্যাচার হওয়ার দরুন ওই গায়ে যত লোক আছে ওই সব লোকেরা মনে করে জমিদাররে ধৈরা দিব ভালো মতো, এবং তারা সঠিক সময় ভাববা যখনই বাচ্চার গায়ে হাত তোলে তখনই গায়ের সব লোক মিগলা যায় এবং লাঠি সোটা যা পারে সব দিয়া জমিদারের প্রচুর মার মারে। মারতে 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 একেবারে মুখ চোখ দিয়া রক্ত বাইর করে দেয়। জীব কাইটটা একেবারে অর্ধেক হয়ে যায় মুখ দিয়া। ওর 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 চোখ গাইলা দিছিল জানিস বাসা। ওরা চোখ দিয়া রক্ত গলগলায় নাক ফাটা দিছিল। শেষে যখন গায়ের লোক জানতে পারে যে কতই না নিঃশংস ভাবে ওই লোকগুলারে ওই বাচ্চাগুলারে মারছে, তখন ওই গায়েরই যে বাচ্চারে মারছে ওই বাচ্চারে বাবা শাবল দিয়া সে জমিদারের বুকের মাঝখানে একেবারে শাবল দিয়া গাইতা পুরা একেবারে গর্ত কইরা ফেলে একেবারে। এবং সেই জমিদার দৌড়াইতে গিয়া পরে ওই 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 অভিশপ্ত পুকুরে। পরে শহর দিয়া যখন দারোগা আসে, যখন ওই পুকুরের ওপরে তদন্ত চালায়, পুকুর দিয়া কিন্তু ওই জমিদারের দেহ পায় নাই। পরের দিন থেকে রাত্রি হইলে দেখা যাইত কোনো একটা লম্বা চওড়া লোক ওইখানে কেমন কাহিন্দা বেড়ায়, দৌড়ায়া বেড়ায়, কেমন আচরণ বিচরণ করে। পরে ওই পুকুরের সামনে পুরোহিত লইয়া আয়া হয়, ওখানে যজ্ঞ কইরা ওই পুকুরের সামনে বড় বড় দালান দিয়া বাঁধায় থুইছে আমার যদ্দূর মনে আছে। তারপর থেকে ওই পুকুর অভিশপ্ত পুকুর নামে পরিচিত। ওই পুকুরের সামনে কিন্তু কথা কোনোদিনও যায়স নাই। ওই পুকুর কিন্তু খুব সাংঘাতিক। ওই পুকুরে যার দেহ পড়ছিল অনেক বাচ্চার জীবন খায়া নিছে রে বাচ্চা, অনেক বাচ্চার জীবন খায়া নিছে। যাস না ওই পুকুরের সামনে বাচ্চা, যাস। পরে সেই গ্রামের তার বাড়ির থেকে, সেই বয়স্ক দাদুর বাড়ির থেকে বেরোনোর পর সেই গ্রামের লোকজনদের সাথে যখন কথা বলে এবং সবটা যখন খুলে বলে যে কি তারা সেই গ্রামের অভিশপ্ত পুকুরে মাছ ধরতে গেছিল, তখন সেই পাড়ার লোকেরা সেই পুরোহিতের ঠিকানা দেয় এবং সেখানে যাওয়ার জন্য তাকে উত্থাপিত করে। পরে রমেন সে পুরোহিতের কাছে যায় এবং পুরোহিতের সাথে সব কথা খুলে বলে। পুরোহিত তাকে একটি মাদুলি দেয় এবং বলে যে কি আজকে এই মুহূর্তেই তুমি তোমার গ্রামের দিকে রওনা দাও এবং গিয়ে তুমি তোমার বাচ্চার গলায় এই মাদুলিটিকে সঙ্গে সঙ্গে পরিয়ে দাও, কারণ সময় খুবই সন্নিকট। ওই প্রেত, ওই পিশাচ কিন্তু সহজে ছাড়বে না। ও খুবই অত্যাচারী, ওকে বশে করা খুবই অসম্ভব ব্যাপার। তুমি তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে যাও। পরে রমেন তার গ্রামের দিকে এগোতে থাকে এবং ভোর রাত্রির দিকে সে বাড়িতে গিয়ে যখন পৌঁছায়, সেই একই ঝড়ো হাওয়া পচা গন্ধের সাথে তার শরীরে এসে ধাক্কা দেয়। সে দেখে যে কি তার ভাইপো একেবারেই পুরো একদম ঘাড় কাত করে, শরীরে নীলচা আবরণ ধারণ করে বিছানায় শুয়ে আছে, পুরো একটি মৃতদেহের মতন। শরীরে নিঃশ্বাস প্রশ্বাস বাদে আর অন্য কোনো সারা শব্দ অথবা নরণচরণ কিছু নেই।
পরে সে সঙ্গে সঙ্গে যায় এবং গ্রামের প্রত্যেকটি লোকের মধ্যে কেউ কেউ পরচর্চা পরনিন্দা করছে, তো কেউ কান্নায় ভেঙে পড়েছে। এমন অবস্থা, অর্ধেকের থেকে বেশি লোক কান্নাকাটি করছে, বাড়ির লোকেরাও কান্নাকাটি করছে। সেই সময় রমেন তার বিভাসকে বলে যে কি তুই কোনো চিন্তা করিস না ভাই, আমি চলে আইছি, উদ্ধার হয়ে যাইব এখনই। পরে সেই বাচ্চাটির গলায় সে মাদুলিটি বেঁধে দেয় এবং আস্তে 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 দিন যায়। বাচ্চাটি সুস্থ হতে থাকে, বৈদ্য আসে, চিকিৎসক আসে, বিভাসও সুস্থ হয় এবং তারপর থেকেই আস্তে আস্তে সেই সংসার থেকে সেই অপদেবতার নজর সরে যায়, কিন্তু তবুও সরে না কিন্তু সেই পুকুর থেকে। ধন্যবাদ জানাই সকলকে এত দূর পর্যন্ত পডকাস্টটি শোনার জন্য। আশা করি আপনারা এতক্ষণে পডকাস্টটিকে লাইক করে দিয়েছেন, কমেন্ট করে দিয়েছেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধব এবং যারা পডকাস্ট প্রেমী রয়েছে তাদের সকলের কাছে আপনি এই পডকাস্টটি শেয়ার করে দিয়েছেন। ধন্যবাদ জানাই সকলকে। থ্যাংক ইউ অল অফ ইউ। অ্যান্ড আমাদের চ্যানেলে 100 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে। অতি শীঘ্রই আসতে চলেছে আমাদের একটা লাইভ ইন্টারভিউ ইউটিউব চ্যানেলে। আসার আগে অ্যানাউন্সমেন্ট, একটা থাম্বনেল অথবা পোস্টার চলে আসবে। সকলকে ধন্যবাদ। শুভরাত্রি।